স্বাগত নিউজ 24 দুপুর 2টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। আগামী 5 মে পর্যন্ত পারল করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ। লকডাউনের মেয়াদ বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মলে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প কারখানা। করোনা নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা দীর্ঘ হলেও জনসচেতনতা কমেছে। শহরের রাজপথে গণপরিবহন ছাড়া সবকিছুর অবাধ চলাচল। দোকানপাট খেলায় ভিড়ও বাড়তে শুরু করেছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ফার্মগেটে তালুকদার বিপ্লবের কাছে। বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাজধানী চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনি যেটি বলছিলেন যে করোনার যে গণপরিবহন ছাড়া সব ধরনের যে পরিবহন সেগুলো কিন্তু সবই কিন্তু চলছে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি, এটি হলো দেখছেন আপনি, আমি রয়েছি ফার্মগেট এলাকায়। এই ফার্মগেট এলাকার যে জায়গাটি অংশতে আপনি দেখছেন যে মোটামুটি গাড়ির চাপ একটু কম রয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে বিজয় সরণি সিগন্যালের কারণে মূলত আসলে এখন গাড়িটা একটু চাপ কম রয়েছে। কিন্তু সিগন্যাল ছাড়া পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে দীর্ঘ গাড়ির আমরা লাইন দেখছি, যেগুলো আসলে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি বা বিভিন্ন রিক্সা, সিএনজি এসব গাড়ি নিয়ে কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বের হচ্ছে। এবং আসলে গণপরিবহন বন্ধ থাকায় কিন্তু মানুষের যাতায়াত কিন্তু বন্ধ নেই, যে যেভাবে পারছে তারা তাদের গন্তব্যে যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে মার্কেটগুলো খুলে দেওয়ার কারণেও কিন্তু আসলে মার্কেটে মানুষের চাপটাও কিন্তু রয়েছে বেশ ভালোই। তো এই অবস্থাটি কিন্তু রাজধানীর আমরা অনেক সড়কে দেখেছি, কারণ সকাল থেকে আমি বেশ কয়েকটি সড়কে গিয়েছিলাম। সব জায়গাতে কিন্তু আসলে অনেক দীর্ঘ যানজটও দেখেছি। তো এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় রয়েছে আমার সহকর্মী আরিফ। আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে এখন মার্কেটের যেই স্বাস্থ্যবিধি মেনে যেই কার্যক্রম চলার কথা, সেটি কী অবস্থা? এবং নিউ মার্কেটের যে কয়েকটি মার্কেট রয়েছে, আপনি যদি বলেন গাউসিয়া মার্কেট, নূর ম্যানশন থেকে শুরু করে সবগুলো মার্কেটেই বাড়তে শুরু করেছে ক্রেতাদের উপস্থিতি। এবং গত কয়েকদিন যে পরিমাণ মানুষ ছিলেন, আজকে কিন্তু খানিকটা বেড়েছেন। অর্থাৎ ঈদের আগ উপলক্ষেই কিন্তু মানুষজন এখন আসছেন শপিং করতে এবং বলছেন যে ঈদের উপহার কিনতে তারা আসছেন। এবং এই সময় করোনার যে প্রকোপ, সেই করোনার প্রকোপকে তারা খুব একটা আসলে পাত্তাই দিচ্ছে না বলা যায়, কারণ তারা বলছেন যে গত বছরও নানান কারণে তারা ঈদের শপিং করতে পারেননি, এবার কিন্তু তাদের সেই শপিং করতেই হবে পরিবারের সদস্যদের জন্য কিংবা তাদের আত্মীয় স্বজনদের জন্য। এবং আপনাকে যদি এখানকার স্বাস্থ্যবিধি কথা বলি, এবং সেই স্বাস্থ্যবিধি খুব অনেকাংশে উপেক্ষিত। অর্থাৎ যারা কিনতে আসছেন তাদের বেশিরভাগই মাস্ক পরলেও যারা বিক্রি করছেন তাদের অনেকেই মুখে আসলে মাস্ক তারা ঠিকঠাকভাবে রাখতে পারছেন না, কারণ হিসাবে তারা বলছেন যে অনেক বেশি তাপদাহ এবং অনেক তাপ থাকার কারণেই মূলত সবসময় মাস্ক রাখা সম্ভব হয় না। ফলে সেক্ষেত্রেই নানান সময় ঠিকঠাকভাবে মাস্ক পরছেন না তারা। আমরা একটু হয়তো আপনি ছবিতেও দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের উপস্থিতি এবং যারা কিনতে আসছেন সব জায়গায় সাধারণত ঈদের এই সময়টুকুতে এর চেয়ে অনেক বেশি ভিড় থাকে। তবে যেহেতু এবার গণপরিবহন বন্ধ, ফলে সেই তুলনামূলক মানুষের ভিড় কম। তবে যারা এসছেন সেটাও এই চলমান লকডাউনের মধ্যে এত মানুষ আসছেন সেটাও কিন্তু উল্লেখযোগ্য। এবং যারা এসছেন তারা বলছেন যে তাদের ব্যক্তিগত গাড়ি এবং রিক্সায় করে তারা এসছেন। এবং দোকানিরা বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত বিক্রি, সেই বিক্রি এখনো শুরু হয়নি, কারণ তারা বলছেন যে হয়তো সামনে যদি গণপরিবহন খুলে দেওয়া হতো তবে তাদের আরও বেচা বিক্রি বাড়তো এবং আরও মানুষ মার্কেটে আসতেন।
এই ছিল এখানকার শশার খরা। আমরা চট্টগ্রাম যেতে চাই, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। নয়ন, জানতে চাইব চট্টগ্রামে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, মানুষের উপস্থিতি কেমন মার্কেটে কিংবা রাস্তায়? নয়ন। ধন্যবাদ শাকিল আপনাকে, আরফিন শাকিল। আপনি যেমনটা বলছিলেন তেমনিভাবে যদি বন্দরনগরী চট্টগ্রামে যে শপিং মলগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 10টা থেকে কিন্তু আসলে একেবারে খুলেছে তারা, কিন্তু আসলে ব্যবসা বাণিজ্যের কথা যদি আমরা বলি সকাল থেকে তেমন কোনো আমরা ভিড় দেখিনি, কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথেই আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি হক মার্কেট বলা হয় এই জায়গায়, কিন্তু সদর মার্কেট এই জায়গায় কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। কিন্তু যে স্বাস্থ্যবিধির কথা যেমনটা জানলেন, তারা যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যারা ক্রেতা তাদেরও কিন্তু অনেকটা সচেতন হতে হবে, যেহেতু করোনার ভয়াবহতা রূপ নিয়েছে। প্রতিদিন চট্টগ্রামে সংক্রমণের হার বাড়ছে, যেমনটা মৃত্যু হচ্ছে কিন্তু অনেকটা, কিন্তু আসলে যে মানুষও কিন্তু আসলে তেমন কোনো সচেতন হচ্ছে না। ক্রেতা যারা আছেন তারাও কিন্তু আসলে যে কখন আবার মার্কেট বন্ধ হয়ে যাবে সেই আতঙ্কে কিন্তু আসলে আমরা দেখছি চট্টগ্রামে যে শপিং মলগুলো আছে সেখানে ভিড় করছেন। সব মিলিয়ে বলা যায় যে মানুষের সচেতনতা কিছুটা বাড়লে, ক্রেতাদের সচেতনতা কিছুটা বাড়লে, আর যারা ব্যবসায়ী তারাও কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে কিন্তু বোঝানোর জন্য। কিন্তু যারা ব্যবসায়ী তারাও কিন্তু আমরা দেখছি কোনো কোনো জায়গায় মানছে, কোনো কোনো জায়গায় মানছে না। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে স্বাস্থ্যবিধি চট্টগ্রামের যে মার্কেটগুলো আমরা দেখানোর চেষ্টা করছি সেভাবে কিন্তু আসলে মানা হচ্ছে না। হকার্স মার্কেটে একেবারেই মানা হচ্ছে না, সেখানে কিন্তু আসলে লোকারণ্য যারা ক্রেতা তাদের ভিড় কিন্তু অনেকটা বেড়েছে। সেই জায়গাগুলোতে আসলে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরও কিন্তু ওই জায়গায় কিন্তু উপস্থিতি আমরা একেবারে কিন্তু দেখিনি। সেই জায়গাগুলোতে যদি পুলিশ প্রশাসন এমনকি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারাও যদি সেদিকে নজর রাখতো তাহলে কিন্তু আসলে যারা ক্রেতা তারাও কিন্তু অনেকটা কিন্তু আসলে সতর্ক থাকতে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন। ঢাকা থেকে যুক্ত ছিলেন তালুকদার বিপ্লব শাকিল এবং ঢাকার বাইরে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন নয়ন বড়ুয়া। জয় জানাচ্ছিলেন লকডাউনে ঈদের কেনাকাটা এবং রাস্তায় মানুষের চলাচলের ব্যাপারে বিস্তারিত তথ্য। ভারতের প্রলয়ঙ্কারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভাইরাসের তাণ্ডবে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ল 2 লাখ। একদিনের সামান্য কমার পর আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড করেছে এদেশ। সংক্রমণ শনাক্তের শীর্ষে যথারীতি মহারাষ্ট্র। হাসপাতালগুলো রোগী ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে। শ্মশানঘাটে মৃতদেহের স্তূপ। ভারতের এই অবস্থার জন্য গণজমায়েত ও টিকাদানে নিম্নমুখী সহ 3 কারণ চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় বিপর্যস্ত ভারতকে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাজ্য সহ অনেক রাষ্ট্র। বিস্তারিত চন্দ্রনী চন্দ্রার রিপোর্টে। ভারতে এভাবেই জ্বলছে শবদেহ। কোভিড-19 থাবায় মৃত্যু অব্যাহত থাকায় শ্মশানঘাট মৃতদেহের স্তূপে পরিণত হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় আগত এক স্বজন জানান, সরকার মৃতের যে সংখ্যা প্রকাশ করছে তা সন্দেহজনকভাবে কম। দিল্লি সরকার বলছে করোনা ভাইরাসে প্রতিদিন 380 জন মারা যাচ্ছে, তবে বাস্তবে এটি 1000-এরও বেশি। কারোর জন্য কোথাও বিছানা নেই এবং শ্মশানেও কোনো জায়গা নেই। 3 ঘন্টা অপেক্ষা করে জায়গা পেয়েছি শ্মশানে। অ্যাম্বুলেন্স চালক বলছেন তিনি দিনে 10 থেকে 20 জনের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছেন। করোনায় বেসামাল ভারত পরপর 6 দিনে 3 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ 24 ঘন্টা হিসেবে নতুন আক্রান্ত 3,62,902 জন, আর মৃত্যু হয়েছে 3,285 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের এই পরিণতির জন্য 3টি কারণ উল্লেখ করেছেন: গণজমায়েত, অতি সংক্রামক করোনার ধরন ও টিকাদানের নিম্ন হার। অক্সিজেন সরবরাহ আর শয্যা না থাকায় রোগী ফেরিয়ে দিতে বাধ্য হচ্ছে ভারতের অনেক হাসপাতাল। মরদেহের চাপ বাড়তে থাকায় শ্মশানগুলো নির্মাণ করা হচ্ছে অতিরিক্ত চিতা। অবিলম্বে আমাদের প্রয়োজন হলো অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, ভেন্টিলেটরগুলির বৃদ্ধি, রোগীদের বিছানা সহজলভ্য করা। অক্সিজেন ট্যাঙ্ক আমাদের যা আছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর সহায়তা আসছে। সেগুলো রেল ব্যবস্থা ব্যবহার করে প্রয়োজনীয় স্থানগুলিতে পৌঁছানোর জন্য ভারত তাদের সক্ষমতা সেটা দেওয়ার চেষ্টা করছে। ব্রিটেনের কাছ থেকে চিকিৎসা সহায়তা প্রথম চালান এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল ও পাকিস্তান সহ অন্যান্য দেশও চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
এদিকে করোনা তৃতীয় ঢেউয়ে বিশ্বের অনেক দেশে এখনও টালমাটাল। ব্রাজিলের অবস্থা বেশ শোচনীয়। একদিনে দেশটিতে মারা গেছেন ৩,১২০ জন। তুরস্ক বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘন্টায় দেশটিতে ৪৩,০০০-এর বেশি সংক্রমিত হয়েছে। ফ্রান্সে অপরিবর্তিত রয়েছে মৃত্যু ও সংক্রমণের মাত্রা। তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্য অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে করোনা ভাইরাসের প্রকোপ। ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে মাত্র ১৭ জন। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে এশিয়া ও ব্রাজিলে করোনা ভাইরাসের নতুন ধরনগুলো ছড়িয়ে পড়ায় সংক্রমণের উচ্চমাত্রা অব্যাহত রয়েছে, যে কারণে গেল ২৪ ঘন্টায় বিশ্বে ৮,৩০,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১৪,৮২১ জনের। এ নিয়ে গোটা বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৩১,৪৮,০০০, আর মোট সংক্রমণ গড়ালো ১৪,৯৩,০০,০০০। ভারতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সংকট দেখা দেওয়ার পর বাংলাদেশেও চিকিৎসা ব্যবস্থায় যোগান বাড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিল্প কারখানার আপাতত অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্ফোরক পরিদপ্তর থেকে ইতিমধ্যেই অক্সিজেন প্রস্তুতকারক কোম্পানিগুলোর প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নির্বিঘ্ন করতে আপাতত এই নির্দেশনা। প্রয়োজন হলে নির্দেশনা পরিপালন করা হচ্ছে কিনা সে বিষয়ে মাঠে তদারকিও করা হবে। করোনা ভ্যাকসিন নিয়ে কারোর সাথে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে সে যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সব কথা বলেন। তিনি বলেন, দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষেও ঐক্যবদ্ধভাবে করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে হত্যার ষড়যন্ত্রের রাজনীতির ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বন্ধ ছিল, কিন্তু এখন আমরা বিভিন্নভাবে সংগ্রহের, শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকেও সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি। এখানে বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমরা আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করব। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে এভার কেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। মূলত করোনা পরবর্তী বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতেই হাসপাতালে আসেন। সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়। তবে খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল ৮টা ২১ ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। তবে ভারতের গণমাধ্যম বলছে উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৬.২। কয়েকদিন ধরে সারা দেশে তীব্র দাবদাহ চলছে, এর মধ্যে ভূমিকম্প হলো। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে আমাদের সিসমিক সেন্টার থেকে ৩৯৭ কিলোমিটার নর্থ ইস্টে, এবং এটার আমরা যেটাকে বলি আপনার লোকেশন যেটা বলি সেটা ল্যাটিটিউড 26.81 নর্থ, এবং লং ল্যাটিটিউড যেটা সেটা তো 92.48 ইস্ট। এটা আসাম ইন্ডিয়াতে। এটা রিক্টার স্কেলে এটার মাত্রা ছিল 6.0, যেটা আমরা ক্যাটাগরি হিসেবে এটাকে আমরা স্ট্রং বলে থাকি। ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা সহ বিভিন্ন জেলায় এই কম্পন অনুভূত হয়েছে। বুধবার সকালে কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড কম্পনে স্থায়ী ভূমিকম্পে আসামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন। কম্পন অনুভূত হয়েছে মুর্শিদাবাদও। প্রাথমিকভাবে জানা গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল
আসামের শোনিতপুর ভূপৃষ্ঠের 21.4 কিলোমিটার নিচে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যে কোনো ধরনের সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন। Assam. Morning on more strongly than deeper ones as they are closer to the surface. সংবাদ নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আপনি শখ হয়ে যে নুডলস খাচ্ছেন তা নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি নয় তো? রাজধানীর সানার পাড়ে ব্র্যান্ড নকল করে এমনই কারসাজি করে যাচ্ছে একটি কারখানা। সাভারে একই রকম পরিবেশে সোডা, পাউডার, দুধ আর রং দিয়ে বানানো হচ্ছে শখের মিষ্টি। বেকারি পণ্য তৈরিতেও নেই মানের বালাই। খাদ্যে আতঙ্কে ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ইশাদ সোহেলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। নুডলস বানাতে ব্যস্ত কর্মচারী। এটি সানারপাড়ে জুইল ফুড প্রোডাক্টসের কারখানা। কোকোলো ব্র্যান্ডের বিপুল পরিমাণ নুডলস বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই নুডলস বানানোর পরিবেশটা বেশ নোংরা আর অস্বাস্থ্যকর। কারখানাটিতে মহা ধুমধামে কোকোলো ব্র্যান্ডের নুডলস প্যাকেটজাত করছে কর্মচারী। এটি কি কোকোলার আসল ব্র্যান্ড? খুঁজতে বেরিয়ে আসলো মহা জালিয়াতি। কারখানা কিংবা ব্র্যান্ড কোনো কিছুরই অনুমোদন নেই, তবুও বানানো হচ্ছে ব্র্যান্ডের নুডলস। বিষয়টি মালিককে জিজ্ঞেস করতেই তেড়ে আসে সংবাদকর্মীদের উপর। আপনাকে তো সব দিয়ে খেলাবি তো, এখন আপনারা মানে পুরো কেন নকল করছেন? কোকোলা তো না, আপনি কে ও কে বিরাট নকল করছে? এটা কি কেমন বুঝলেন? বিরাট নকল করছি? কে বলছে বিরাট নকল করছে আপনাকে? কে বাপ জানেন রে ভাই? সাভারের এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে মিষ্টি। পাশের রুমে শোরুমের পুরনো মেয়াদোত্তীর্ণ মিষ্টিগুলো চিবিয়ে শিরায় ভাজার জন্য প্রস্তুত করা হচ্ছে, তাও বেশ নোংরা পরিবেশে। আমাদের ঠিক মানে দেখা উনিশ হইতে পারে, বুঝলেন নাই? এই কারখানায় বেকারি পণ্য বানানো হচ্ছে স্যাঁতসেঁতে পরিবেশে। কামরাঙ্গীচরের এই বেকারির পরিবেশ যেন আরও করুন। খোলামেলা বস্তায় রাখা হয়েছে বিস্কিট। অন্যের ব্র্যান্ড নকল করে যিনি তৈরি করবেন, তিনি যেরকম ব্র্যান্ডিংয়ের আইন ভঙ্গ করবেন, একই সাথে তিনি এই নকল পণ্য এবং প্রতারণামূলক পণ্য উৎপাদনের জন্য আইনগতভাবে তিনি দায়ী হবেন। নোংরা বা মানহীন পরিবেশে কোনো খাদ্য তৈরি করা যাবে না, উৎপাদন করা যাবে না, এবং আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান খুব কঠোর। খাদ্যে ভেজাল নকল দূর করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কো। মুসলিম প্রধান দেশ মরক্কোয় মাহে রমজানে পবিত্র আল কুরআন নাজিলের মাস, রহমত ও বরকতের মাস হিসেবে বিবেচিত। মরক্কোয় রমজান মাসে ঐতিহ্যবাহী বেশ কিছু আনুষ্ঠানিকতা করতে দেখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে কামানের তোপধ্বনি করা বা ফু দিয়ে এক ধরনের শব্দ করা, আর এর মাধ্যমে ইফতারের সময় জানান দেওয়া হয়। মরক্কো রমজান ও ইফতার আয়োজন সম্পর্কে জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। মরক্কো ইউরোপের এত কাছে, তবু ইউরোপীয় দেশ নয়। পৃথিবীতে পরিভ্রমণের জন্য খ্যাতি অর্জন করা সেই বিখ্যাত পর্যটক ইবনে বতুতার জন্ম এই দেশের তানজিয়ারে। যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন, ঐতিহ্যবাহী উট ছাড়া মরক্কো ভ্রমণ এখনো নিরানন্দ। মুসলিম প্রধান দেশ মরক্কোতে রমজান এক ভিন্ন আবহের মাস। রোজা শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় রোজার প্রস্তুতি। মরক্কোতে ইফতারকে বলা হয় ফাতুর। সেই সাথে 30 রাতের ঐতিহ্যবাহী ইফতারে নানা আয়োজন তো থাকছেই। মাহে রমজানকে কেন্দ্র করে মরক্কোবাসীর মধ্যে যে পারিবারিক বন্ধন দেখা যায় তা অতুলনীয়। অধিকাংশ জনগণই চেষ্টা করেন পরিবারের সদস্যদের সাথে বসে ইফতার করতে। ইফতার আয়োজনে থাকে কাসজিল, ব্রাজিল, হারিরা, খুসখুস, হারসা। নামগুলো শুনলে অপরিচিত মনে হলেও খাবারগুলো অপরিচিত নয়। মরক্কোবাসীদের রমজানের প্রিয় খাবার হলো সাবাকিয়া নামে বিশেষ ধরনের পিঠা। সুজির তৈরি হারসা এবং ডালের তৈরি হারিরা মরক্কো ইফতারের অন্যতম খাদ্য। ময়দা, মধু ও তিলের দানা দিয়ে তৈরি পিঠা বেশ জনপ্রিয় দেশটিতে। এছাড়া সেদ্ধ ডিম, মিষ্টি, ভাজা মাছ, বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকেন।
ঐতিহ্যবাহী সেলু এবং জেলেকিয়া মিষ্টি সেহরির খাদ্য তালিকায় অন্যতম। গমের গুঁড়া বা ক্রাউন দিয়ে বানানো খুসখুস ইফতারের আরেকটি বিশেষ মজাদার খাবার। মরক্কোর অধিবাসীরা খেজুর আর শরবত দিয়ে রোজা ভাঙার পরপরই ঐতিহ্যবাহী হারিরা খায়। কোরআন তেলাওয়াত বা ইসলামের গল্প শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা ধরে ইফতার করতে তাদের বেশ পছন্দ। ইফতার শেষে মরক্কান মিন্ট টি না খেলেই নয় মরক্কোবাসীর। মরক্কোতে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো পুরুষদের জন্য তৈরি ঐতিহ্যবাহী টুপি ফেইস। যদিও ধর্মীয় আয়োজন, তবুও কড়া মেকআপ দিতে ভুলেন না মরক্কান নারীরা। টুরিস্ট জোনগুলিতে কিছু রেস্তোরাঁ খোলা পাওয়ার সম্ভাবনা থাকলেও গোটা রমজানে মরক্কোর অধিকাংশ খাবারের রেস্তোরাঁ বন্ধ থাকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ বেশি আনন্দ দেয় ছোটদের, এজন্য ঈদের কেনাকাটায় তাদের আবদারেরও শেষ নেই। বাবা মার সন্তানদের পছন্দ নিজেদের করে নেন বলে ঈদ বাজারে শিশুদের কেনাকাটা জমে ওঠে বরাবরই। আর তাই নগরের বিভিন্ন বিপণী কেন্দ্রে বাহারি পোশাকের পোস্টার সাজিয়ে বসেছেন দোকানিরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ঈদ হোক বা যে কোনো উৎসব, শিশুদের পোশাকের দোকানে থাকে সাজ রব। আসছে ঈদে তাই পরিবারের ছোট সদস্যদের মুখে হাসি ফোটাতে রাজধানীর শপিং মলগুলোই ভিড় করছেন ক্রেতারা। ঈদের বাকি আর 2 সপ্তাহ। বিপণী বিতানগুলো এখনো জমে না উঠলেও শিশুদের পোশাকের দোকানগুলোই বেড়েছে বেচা বিক্রি। শিশুরা যাতে আরাম পায় তার জন্য সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে এবার। তবে ঈদ বলে কথা, এজন্য সুতি কাপড়ের সঙ্গে জর্জেট, শিপন কাপড়ের মিশেলে তৈরি করা হয়েছে পোশাক। এতে চাকচিক্য আনতে ডলার সুতার কাজ দিয়ে আনা হয়েছে বৈচিত্র্য। বাচ্চাদের টি শার্ট আছে, তারপর হচ্ছে বাচ্চাদের ফ্রক আছে, বাচ্চাদের 3 পিস আছে। তো এগুলো কালেকশনগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে গরমের কালেকশন তৈরি করতেছে। কটনের উপরে একটু ভেরিয়েশন, যেগুলো একটু কাজ টাচ করা, এই ধরনের ড্রেসগুলো বেশি চলতেছে। এবং কাস্টমারও এখন সচেতন, স্বাস্থ্যবিধি মাইনেই আপনি কেনাকাটা করতে আসে। তবে নাম বা দাম যাই হোক, বিভিন্ন বয়সী শিশু কিশোর বাবা মায়ের হাত ধরে ঘুরে ঘুরে কিনছে ঈদের পোশাক। কেউ নিজের, কেউ বা আবার বাবা মায়ের পছন্দে। তুমি কি ঈদে কেনাকাটা করেছো? হ্যাঁ। কি কিনেছো? জুতা আর মোবাইল। গরমে সুতি পাতলা ড্রেসে ভালো লাগে। বাবা মায়ের সঙ্গে আমি ঈদের শপিং করতে আসছি, আমার খুব ভালো লাগছে। গোলাপি রঙের ড্রেস কিনবো এবং গ্রাউন্ড কিনবো। চলমান লকডাউনে দোকান খোলার শুরুর দিকে ক্রেতার উপস্থিতি কম হলেও দোকানীদের প্রত্যাশা সামনের দিনগুলোই আরও বাড়বে বেচা বিক্রি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মহামারী করোনার মধ্যে থেমে নেই চট্টগ্রামে মেগা প্রকল্পের কাজ। পুরোদমে চলছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের কাজও। এ পর্যন্ত শেষ হয়েছে 66.5%। প্রায় 6,000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের কাজও এসেছে গতি। পুরোদমে চলছে লালখান বাজার থেকে বিমানবন্দরমুখী প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রায় শেষ ওয়াসার দৈনিক 14 কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ সহ আরও 2 প্রকল্প। আব্দুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। গত বছর করোনার ভয়াবহতার মধ্যে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলেও এবার তেমন কোনো প্রভাব পড়েনি চট্টগ্রামের চলমান মেগা প্রকল্পে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ চলছে পুরোদমে। প্রকল্প পরিচালক বলছেন এই পর্যন্ত টানেলের কাজ শেষ হয়েছে 66.5%। গতবার লকডাউনের মধ্যে আমরা কাজ চালিয়েছি, কিন্তু সীমিত আকারে। হ্যাঁ, তো এবারও আমরা চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো যাতে কাজ বন্ধ না হয়। এদিকে ওয়াসার চলমান 3 প্রকল্পের মধ্যে দৈনিক 14 কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ।
অন্যান্য প্রকল্পের কাজও চলছে দ্রুত গতিতে। আমাদের 3টা প্রকল্প আমরা হাতে ছিল তখন। একটা প্রকল্প হলো যে আমাদের KWSP2 মানে কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রকল্প 2, সেটার মধ্যে শেখ হাসিনা পানি 2 পানি শোধনাগার একটা ছিল, যেখান থেকে 14 কোটি লিটার পানি প্রতিদিন সরবরাহ করা হবে। সেটা শেষ, আমাদের ট্রায়াল রান চলতেছে, পরীক্ষামূলকভাবে সেটা চলতেছে। অগ্রগতি হয়েছে নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতার প্রকল্পেও। একই সাথে শহর থেকে বিমানবন্দরমুখী প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলমান। সিডিএর আর অন্যান্য প্রকল্পগুলির কাজ দ্রুত গতিতে করোনার মধ্যে এগিয়ে চলছে। আমরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা এই কাজগুলো করছি। ইনশাআল্লাহ বর্তমান আর্থিক সালে আমরা এই প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবো বলে আশা করছি। করোনার ভয়াবহতার মধ্যে উন্নয়ন কাজ চালু রাখাকে বড় সফলতা বলছেন নগর বিশ্লেষকরা। যে কর্মীরা আছে তাদের স্বাস্থ্যবিধি সম্পূর্ণ নজরদারিতে রেখে এবং তারা আক্রান্ত হওয়ার পরে তারা কি সুযোগ সুবিধা পাবে, কি চিকিৎসা পাবে ইত্যাদি বিবেচনায় নিয়ে কাজগুলি হচ্ছে। কাজগুলি সম্পন্ন হলে যে বিপুল অর্থ বিনিয়োগের যে প্রকল্প, সেই প্রকল্পের সুফল জনগণ পাবে। সমুদ্রে মৎস্য আহরণ, শিল্প কারখানা সহ সচল আছে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।